আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং জুলাই গণ অভ্যুত্থান দিবসে আজকে 2 বছর আগে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ডেমোক্রেটিক স্ট্রাগলের মুখে, রেজিস্ট্যান্সের মুখে পলায়ন করতে বাধ্য হয়েছে। এই 2 বছরের বাংলাদেশকে আমরা কিভাবে দেখব এবং একটাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ কীরকম হওয়ার কথা ছিল, আর এখন আমরা কোন বাস্তবতার মধ্যে বসবাস করছি। মূলত গণঅভ্যুত্থান যখন হচ্ছে 3রা আগস্টের এক দফায় লেখা হয়েছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। শেখ হাসিনার পতন সম্পন্ন হওয়ার পরে কথা রয়ে গেল 2টা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, অর্থাৎ পুরা যে কাঠামো বা যে ব্যবস্থার কারণে শেখ হাসিনা এতদিন ক্ষমতায় ছিল সেই কাঠামোর বিলোপ ঘটানো। সেই কাঠামোর বিলোপ ঘটানোর 2টা পদ্ধতি, একটা হচ্ছে সংবিধানকে 72 সংবিধান এবং এর সাথে সংশ্লিষ্ট যতগুলো বিধিবিধান আইন কানুন আছে সবগুলোকে বাদ দিয়ে নতুনভাবে শুরু করা। সে চেষ্টা যে হয় নাই সেরকম না, সে চেষ্টা ছিল ছাত্র জনতার পক্ষ থেকে এবং সেটা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে আবার সুযোগ আসলো আরেকটি কম্প্রোমাইজড অপরচুনিটি বলা যায়, যে সংস্কার কমিশনগুলোর মাধ্যমে সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন এবং এর পরবর্তীতে সরকার জুলাই সনদ, এই ফ্রেমওয়ার্কটা কার্যকর হওয়ার কথা ছিল ব্যবস্থা বিলোপের জন্য। সেটা আজ পর্যন্ত আমরা দেখি নাই যে এটার একটা ফলপ্রসূ কিছু সংগঠিত হচ্ছে বা হওয়ার কথা শুনছি আমরা গত 2 বছর ধরে, কিন্তু এটা এখনও সম্ভবপর হয়নি। রাজনৈতিক দলগুলো যারা অভ্যুত্থান করছে, হাসিনাকে বিদায় করছে, তারাই নিজেদের মধ্যকার এই সংকট এবং সমস্যাগুলোকে সমাধান করতে পারে নাই। ফলে ক্ষমতা আরোহণের সাথে সাথে সরকারি দল একভাবে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দেখা শুরু করছে, আর বিরোধী দলের রাজনীতির এই অর্থে কোনো রকম স্পষ্ট অবস্থান নাই। ফলে বিরোধী দল চেষ্টা করছে বলার জন্য যে সংস্কারগুলো হওয়া দরকার, কিন্তু সেই জন্য যে পরিমাণ রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক কর্মপন্থা সেটা আমরা দেখি না। ফলে আমরা যারা পার্লামেন্টের বাইরে আছি তাদের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং এর আগের প্রশ্ন পুরাতন বন্দোবস্তের বিলোপ অথবা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এটা কি মিন করে। আর রাজনৈতিক বন্দোবস্তের কথা বললে প্রথম কথা হচ্ছে আজকে গত কয়েকদিনের মধ্যে ঘটনার মধ্যে দেখা যাচ্ছে ক্যাম্পাসগুলোতে পুরাতন বন্দোবস্ত বিদ্যমান এবং এর জন্য ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে সরকার দলীয় এবং বিরোধী দলীয় ছাত্র সংগঠনগুলো দায়ী। তাদের সুযোগ ছিল গত 2 বছরে রাজনৈতিক মীমাংসার মাধ্যমে একটি ক্যাম্পাস চার্টার বা ক্যাম্পাস সনদ তৈরি করা এবং ওর ভিত্তিতে ক্যাম্পাস পরিচালনা করা। কিন্তু রাজনৈতিক সুবিধার জন্য আজকে যারা বিরোধী দল, তাদের ছাত্র সংগঠন রাজনৈতিক সুবিধার জন্য লেজুর ভিত্তির বিরোধিতা করেও তারা অন্যান্য রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনগুলোর সাথে এক ধরনের প্রতারণার মাধ্যমে ছাত্র সংসদগুলোতে জয়ী হয়েছে এবং এই প্রতারণার খেসারত এখন তাদেরকে দিতে হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছাত্রদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, গেস্টরুম, গণরুম, ক্যাম্পাসের নিপীড়ন, এগুলো ফেরত আসার সুযোগ তৈরি হয়েছে গত 2.5 বছরের প্রতারণা এবং রাজনৈতিক সুবিধা বা ভ্যান্টেজ পয়েন্ট তোলার জন্য, সুবিধাজনক অবস্থানের জন্য ছাত্র রাজনীতির যে নতুন বন্দোবস্ত সেটা সম্ভব হয়নি। দ্বিতীয়ত, রাজনৈতিক কালচারের কথা যদি বলি, আমরা দেখলাম যে বিরোধী দলের প্রোগ্রামে একজন ছাত্রকে যে জুলাই অংশগ্রহণ করেছে
এবং যার রাজনৈতিক অধিকার আছে বিরোধিতা করার সরকারের, তাকে তার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দল রাজনীতি করাটাকে একটা কুস্তির মধ্যে নিয়ে গেছে। বিরোধী দলের রাজনীতির প্রশ্নটা মূলত এক ধরনের গালবাজিতে পরিণত হয়েছে। ফলে কালচারের জায়গা থেকে কোনো পরিবর্তন এখনও দৃশ্যমান না। তারপর যদি আমরা বলি যে পার্লামেন্টারি ব্যবস্থার ভিতরে কী তর্ক হচ্ছে, আপনারা গত 6 মাসে দেখেছেন বাংলাদেশের পার্লামেন্টারি ব্যবস্থার মধ্যে তর্ক হচ্ছে খুবই সিলি ম্যাটারগুলো নিয়ে। এত বড় একটা বাজেট গিয়েছে, সেই বাজেটের তর্কে যদি আপনারা সুযোগ হয় আপনারা ওই সময় পত্রিকা পড়ে দেখেন, সরকার এবং বিরোধী দল মূলত জনগণের টাকায় হাসি তামাশা করে পার করছে এবং একজন আরেকজনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ফায়ার করে নিজেদের মধ্যে হাসাহাসি করে নিজেদের একজন আরেকজনকে দোষারোপ করে বাজেটের মতো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়কে তারা খেলতামাশায় পরিণত করছে। ফলে পলিটিক্যাল কালচার বলেন, পলিটিক্যাল সেটেলমেন্ট বলেন, সেটার কোনো পরিবর্তন ঘটেনি। এই যে একটি এমন একটি মুহূর্ত, যে মুহূর্তে আমরা 2 বছর আগের আমাদের যে সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, সেই আকাঙ্ক্ষা, এগুলো যখন মনে করি, সেই হিসাবে 2 বছরের অগ্রগতির এই হচ্ছে খতিয়ান। এবং আমাদের সরকার বিরোধী দল মিলিয়ে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তথা পুরাতন বন্দোবস্তের বিলোপ এবং নতুন বিধি ব্যবস্থা প্রণয়নের জন্য সংস্কার, ন্যূনতম সংস্কার, আমরা বলছি না যে সংবিধান এখন চড়ে ফেলে দিতে হবে, সেই সুযোগ চলে গেছে, সেই বাস্তবতা নাই। কিন্তু সংস্কারের যে বাস্তবতা, সেটা সরকার বিরোধী দলকে ওই সিরিয়াসলি জনগণের কাছে কনভে করতেছে না। আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা যেটা বুঝেছি, আমি সবসময় বলার চেষ্টা করেছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে 4টা জায়গাতে: আইডিওলজিতে, কালচারে, ইকোনমিতে এবং রাজনীতিক পলিটিক্স অ্যাজ ইট ইজ। ফলে আওয়ামী লীগের যে কালচারাল এস্টাবলিশমেন্ট, আওয়ামী লীগের যেই ইকোনমিক পলিসি অ্যান্ড পলিট্রিক্স, সেটা থেকে কি আমরা বের হয়েছি? আমরা কি আওয়ামী লীগের কালচারাল এস্টাবলিশমেন্টের যথেষ্ট পরিমাণ বিকল্প প্রস্তুত করতে পারছি? আমরা কি ইডিওলজিক্যালি বাংলাদেশ রাষ্ট্রকে যেভাবে এক ব্যক্তির আদর্শিক অবস্থান তথা মুজিববাদের মাধ্যমে যেভাবে সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এক ধরনের কুক্ষিগত করা হয়েছে গত 52-53 বছর ধরে, এবং বারবার ক্ষমতায় এসে হোক, ক্ষমতার বাইরে থেকে হোক, সংবিধানের নামে যেভাবে বাংলাদেশের ফ্যাসিবাদী ব্যবস্থার এক ধরনের সুযোগ করে দেওয়া হয়েছে, ফলে সেই ইডিওলজির বিরোধিতায় আমরা এগোতে পারিনি, সেই ইডিওলজিকে আমরা নস্যাৎ করতে পারিনি। আমরা কালচারাল পলিটিক্সে এখনো পর্যন্ত অগ্রগতি অর্জন করিনি, আমরা বিকল্প তৈরি করতে পারিনি। আমরা ইকোনমিক প্রস্তাবনার ক্ষেত্রে জনগণের মধ্যকার যে বৈষম্য আছে, ধনী দরিদ্রের বৈষম্য এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মূল কথা কিন্তু এটাই, যে এক ধরনের বৈষম্য বিরোধিতা, যেটার বিস্তার শুধুমাত্র কোটা না, ছাত্রদের চাকরির বিষয় না, এটা সামগ্রিকভাবে বাংলাদেশের সকল জনগণের যেইখানটায় বৈষম্য ফেস করে সেখানটার সেই বৈষম্যের বিরোধিতা। নারী যদি বৈষম্য ফেস করে, নারীর বৈষম্যের বিরোধিতা। কৃষক, শ্রমিক, মজুর শ্রেণীর লোকরা যারা যেইখান থেকে বৈষম্যের শিকার হয়েছে, তারা বৈষম্যের বিরোধিতা করছে। ফলে বৈষম্য কেবলমাত্র ছাত্রদের ইস্যু ছিল না। ফলে ওই বৈষম্য বিরোধী আর রাজনৈতিক অর্থনীতি অর্থাৎ পলিটিক্যাল ইকোনমি কোথায়? আজকে যে লিবারাল ইকোনমিক প্রসেস বিএনপি সরকার নিচ্ছে, প্রাইভেটাইজেশন হচ্ছে এবং হরে ধরে আপাত দৃষ্টিতে কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই এই ডিসিশনগুলো হয়ে যাচ্ছে। আমরা জানি না যে তারা কার সাথে কনসাল্ট করতেছে, কী প্রক্রিয়ায় এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে এবং কাদেরকে এই কোন প্রাইভেট কোম্পানিগুলোকে এই সরকারি
জমি, সরকারি সংস্থা এবং সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে, আমরা জানি না। ফলে এই যে প্রাইভেটাইজেশন চলতেছে এবং অলিগার্কদের বিরুদ্ধে আমাদের অভ্যুত্থান, সে অলিগার্কদেরকে আবার পুনরুত্থাপন করা হচ্ছে এবং পুনরায় তাদেরকে শক্তিশালী করার মতো ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। ফলে পরিবর্তন হলো কোথায়? এবং সেই ইকোনমিক সিস্টেম এর বিরুদ্ধে কি বিরোধী দলকে আমরা দেখতে পাই? আমরা যারা রাজনীতি একটা স্কোর করার জন্য রাজনীতি করেন, তাদের মুখ থেকে কি আমরা এই নীতি নির্ধারণের তর্কগুলো শুনি? আমরা শুনি না। থার্ড যেটা বললাম যে থার্ড হচ্ছে ইকোনমি, ফোর্থ হচ্ছে আপনার কালচারাল পলিটিক্স অ্যাজ ইট ইজ। পলিটিক্স অ্যাজ ইট ইজ যে বদলায় নেই, সে কথা আমি আগে বলছি। পলিটিক্স অ্যাজ ইট ইজ বদলালে আমরা এতগুলো খুন দেখতাম না, এতগুলো বিএনপি দলীয় কোন দলের খুন হয়েছে। আমরা বিএনপি জামাত এনসিপির মধ্যকার সংঘর্ষে মানুষকে আহত হইতে দেখতেছি, রাজনৈতিক সহিংসতা আবার ফেরত আসতেছে ক্যাম্পাসের বাইরে, সেটা আমরা দেখতাম না। আমরা আইনের শাসন দেখতাম, আমরা পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের যে কালচার, সেটার প্রত্যাবর্তন দেখতাম না। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে এই চারটা জায়গায় অন্তত পরিবর্তন। এটা আমি আমার একটা ইন্টারভিউতে, ইত্তেফাকের সাথে ইন্টারভিউতে আমি 2024 সেপ্টেম্বরে বলেছি। অনেকে বলেন যে রাজনৈতিক বন্দোবস্ত বলতে কী বোঝায় সেটা বোঝেন না। আমি আবারও স্পষ্ট করলাম, আমি অন্তত কয়েকবার বলেছি এটা, যে কালচার, ইডিওলজি, পলিটিক্স এবং ইকোনমি, এই চারটা জায়গাতে আওয়ামী লীগ হয়ে ওঠার, ফ্যাসিস্ট হয়ে ওঠার যেই ভিত্তিগুলো আছে, যেই চিন্তাগুলো আছে, যেই সিস্টেম আছে, সেই সিস্টেমকে বিলুপ্ত করে নতুন একটা সিস্টেম, যেখানে আমরা জনগণের মধ্যকার বৈষম্য দূরীভূত করতে পারি, যেখানে কালচারালি এমন কোনো ফ্যাসিস্ট ইডিওলজি না থাকে যে কারণে মানুষের বিরুদ্ধে দাঁড়ায় এবং মানুষ গুম খুনকে ন্যায্য মনে করে। আমরা এমন কোনো ইডিওলজিক্যাল ইকোসিস্টেম চাই না বাংলাদেশে, সেটা সংবিধানের ভিতর থেকে হোক, অন্যান্য আইন কানুন পাঠ্যপুস্তক এর ভিতর দিয়ে হোক, যে ইডিওলজি মানুষকে গুম খুন এর ন্যায্যতা দিতে প্রস্তুত করে, যে ইডিওলজি মানুষকে ঘুম পাড়ায় রাখে, যে ইডিওলজি মানুষকে মনে করে যে একটা দেশের মালিক শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসাবে এটা তার বায়োলজিক্যাল অধিকার যে উনি এই দেশকে যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করবেন। ফলে এই চারটা জায়গাতে তো আমাদের পুরাতন বন্দোবস্তকে মোকাবেলা করা এবং এটাকে নস্যাৎ করা দরকার ছিল। সেখানে আমরা সরকার বিরোধী দলকে কোথায় পাচ্ছি? তারা কি করছেন? গত 6 মাসের খতিয়ানটা কি? আর রাজনৈতিক যেই বন্দোবস্তের কথা বলা হলো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং পুরাতন ব্যবস্থার বিলোপের প্রশ্নে মূল কাজ ছিল বিচার করা। বিচারের বাইরে নতুন ব্যবস্থার উদ্ভব বা নতুন ব্যবস্থার জন্ম অসম্ভব। ফলে বিচার আর সংস্কারের যেই জনভিত্তি, গণভোটের মাধ্যমে এক ধরনের, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, প্রসেস প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু মানুষ রায় দিয়েছে, মানুষ এটার পক্ষে আছে যে বিচার হোক, বিচারের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় বিচার হোক, সন্ত্রাসী যারা ছিল আওয়ামী লীগের ভিতরে তাদের বিচার হোক, আগেরকার সকল লুটপাটের বিচার হোক, সেই বিচারের ভবিষ্যৎ, বিচারের বাস্তবায়ন এবং বিচারের বাস্তবায়নের মাধ্যমে বিচারের বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ নির্মিত হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসবে, পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের বিলোপ ঘটবে, আর সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, হেন উপায়ে ফ্যাসিস্ট ব্যবস্থা ফেরত আসার পথ চিরতরে রুদ্ধ হবে। ফলে এই বিষয়গুলো ঘুরে ফিরে আমাদেরকে আগামী দিনগুলোতে চর্চা করতে হবে এবং আমাদেরকে সরকারি দল, বিরোধী দল, আমরা অল্টারনেটিভস থেকে ছোট একটা উদ্যোগ আমরা মনে করি এটা একদিন বাংলাদেশের জনগণের সমর্থন পেয়ে অনেক বড় হবে। কিন্তু আমরা আমাদের জায়গাগুলো থেকে কথাগুলো বলতে চাই যে 6 মাসের খতিয়ান আমরা চাই। সরকার বিরোধী দল মিলে
পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য কী করেছে। সবাইকে ধন্যবাদ। সবাইকে আবারও জুলাই গণঅভ্যুত্থান দিবসের শুভেচ্ছা। এবং এই সুবাদে আমরা স্মরণ করি আমাদের শহীদদেরকে, আমাদের আহত যারা হয়েছেন তাদেরকে, পঙ্গুত্ব বরণ করেছেন যারা, অন্ধত্ব বরণ করেছেন যারা, সবাইকে। এবং আমরা মনে করি যে আমরা যেই প্রশ্নগুলো আজকে তুললাম সেই প্রশ্নগুলো ওনাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা সেই প্রশ্নগুলো করার অধিকার পেয়েছি। এবং প্রশ্নের জবাব যদি আমরা না পাই, এই যারা পার্লামেন্টে আছে তাদের কাছ থেকে, যারা ক্ষমতায় আছে, ক্ষমতার বিরুদ্ধে থেকে বিরোধী দল হিসাবে ক্ষমতার অংশ আছে, তারা যদি আমাদের প্রশ্নের জবাব না দেন, তাহলে আমি মনে করি যে শহীদ এবং আহতদের অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে জনগণের পক্ষে দাঁড়াইতে হবে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই প্রশ্নগুলো আমরা যাতে চালিয়ে যেতে পারি সেই চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ।